পৃষ্ঠা 159 পার্ট 2। এখানে একটা লোককে দেখাচ্ছে বই নিয়ে, বইয়ের সামনেই কোশ্চেন মার্ক দেওয়া আছে, কেন এটা কিভাবে হচ্ছে সেই কোশ্চেন মার্ক। ব্যবহারিক নেক্সট পেজে, পেজ 260, ব্যবহারিক জীববিদ্যা প্র্যাকটিক্যাল 261 থেকে 272 পেজ অবধি। নেক্সট পেজ 261 পেজ, ব্যবহারিক জীববিদ্যা প্র্যাকটিক্যাল বায়োলজি। সূচনা, ইন্ট্রোডাকশন। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ব্যবহারিক শিক্ষাকে সর্বপ্রথম ধাপ বলা হয়। বৈজ্ঞানিক তথ্যগুলির ব্যবহারিক প্রয়োগ, তথ্যের প্রমাণ ও সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিভিন্ন পরীক্ষার প্রয়োজন হয়, যেগুলি ব্যবহারিক শিক্ষার অংশ। তাই বলা হয়, ব্যবহারিক জ্ঞান ছাড়া কোনো বিদ্যাই সম্পূর্ণ হয় না। সুতরাং বিজ্ঞান বিষয় শেখার জন্য ব্যবহারিক দিকটা সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। ব্যবহারিক নেক্সট প্যারা। ব্যবহারিক জীববিদ্যা বলতে জীববিদ্যা বিষয় হাতে কলমে শেখাকে বোঝায়। এই ধরনের শেখা চার দেওয়ালের মাঝে, পরীক্ষাগার বা ল্যাবরেটরির মধ্যেও হয় এবং ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশেও হতে পারে। যেহেতু বিদ্যালয়ে ব্যবহারিক অংশগুলি ল্যাবরেটরিতে হয়ে থাকে, তাই এখানে একটি আদর্শ ল্যাবরেটরি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আদর্শ পরীক্ষাগার, আইডিয়াল ল্যাবরেটরি। জীববিদ্যার পরীক্ষাগার অন্যান্য পরীক্ষাগারের তুলনায় ভালো হওয়া প্রয়োজন। জীবনবিজ্ঞানের বিভিন্ন সজীব নমুনাগুলিকে যত্নের সঙ্গে নাড়াচাড়া করা প্রয়োজন। যেহেতু জীববিদ্যার অসংখ্য শাখা আছে, তাই প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা রকমের পরীক্ষাগার প্রয়োজন হয়। একটি আদর্শ পরীক্ষাগারে যে যে বিষয়গুলি থাকা প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, পরীক্ষাগারের ঘর উঁচু হবে এবং তাতে পর্যাপ্ত আলো প্রবেশ করবে। 2 নম্বর, পরীক্ষাগারে কাজ করার জন্য বেঞ্চ, বসার জন্য টুল এবং প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ড্রয়ার থাকা প্রয়োজন। 3 নম্বর, র্যাকে জল সরবরাহ করার ব্যবস্থা এবং ইলেকট্রিক আলোর ব্যবস্থা থাকা প্রয়োজন। 4, র্যাকের রাসায়নিক বস্তুগুলি রাখার পর্যাপ্ত জায়গা থাকবে। 5, র্যাকের বেঞ্চটি যথেষ্ট চওড়া হবে। এরপরে পরীক্ষাগারে কাজ করতে গেলে কতগুলি নিয়ম মেনে চলা প্রয়োজন। 1 নম্বর, পরিষ্কার পোশাকে পরীক্ষাগারে আসতে হবে। 2 নম্বর, পরীক্ষাগারে প্রয়োজনীয় বই, খাতা, বায়োলজি বক্স আনতে হবে। 3 নম্বর, নিজের নির্দিষ্ট জায়গায় কাজ করতে হবে। 4 নম্বর, পরীক্ষাগারে গল্প করা যাবে না। 5, শিক্ষকের নির্দেশ অনুসরণ করতে হবে। 6, প্রতিদিনের কাজ সম্পর্কে সঠিক ধারণা থাকবে। 7, পরীক্ষাগারে অন্যের সাহায্য নেবে না। 8, পরীক্ষাগারের কোনো কিছু ভেঙে গেলে শিক্ষক মহাশয়কে জানাবে। 9, পরীক্ষার কাজ খাতায় লিখে রাখতে হবে। 10, কাজের শেষে পরীক্ষাগারের যন্ত্রপাতি, মাইক্রোস্কোপ এবং টেবিল পরিষ্কার করে রাখতে হবে। পরীক্ষাগারের যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্টস অফ ল্যাবরেটরি। ব্যবহারিক জীববিদ্যায় নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয়ে থাকে। এদের মধ্যে 1, বায়োলজি বক্স এবং 2, অণুবীক্ষণ যন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। নেক্সট পেজ। 1 নম্বর, বায়োলজি বক্স, ব্র্যাকেটে ইংরেজিতে বায়োলজি বক্স। বায়োলজি বক্সের বিভিন্ন যন্ত্রপাতি। 1, একজোড়া ফরসেপস, FORCEPS। 2, একজোড়া কাঁচি, সিজার্স, SCISSORS। 3, একটি নিডল, NEEDLE। 4, একটি খুর, রেজর, RAZOR। 5, ছোট ও বড় ওয়াচ গ্লাস, WATCHGLASS। 6, গ্লাস স্লাইড, GLASS SLIDE। 7, কভার গ্লাস, COVER GLASS। 8,
একটি লেন্স, LENS। 9 একটি ব্রাশ, BRUSH। 10 নতুন ব্লেড, BLADE। বায়োলজি বক্সের ছবি দিয়েছে, এখানে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। 2 অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ, MICROSCOPE। অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যার দ্বারা কোনো ছোট জিনিসকে বড় করে দেখায়। সাধারণত কোনো বস্তুর আকার 0.01 থেকে 0.025 মিলিমিটারের ছোট হলে তাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করতে হয়। 1A সরল অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ, ব্র্যাকেটে স্টাডি অফ পার্টস অফ সিম্পল মাইক্রোস্কোপ। সরল অণুবীক্ষণ যন্ত্র, ব্র্যাকেটে সিম্পল মাইক্রোস্কোপ, মূলত দুটি অংশের সমন্বয়ে গঠিত, যথা A যান্ত্রিক অংশ, মেকানিক্যাল পার্টস, ব্র্যাকেটে, এবং B আলোক নিয়ন্ত্রণকারী অংশ, অপটিক্যাল পার্টস। A যান্ত্রিক অংশসমূহ, মেকানিক্যাল পার্টস। নাম্বার 1 পাদদেশ, বেস অর ফুট। সরল অণুবীক্ষণ যন্ত্রের সমগ্র দেহটি যে ইউ বা ভি আকৃতির অংশের উপর অবস্থান করে তাকে পাদদেশ বলা হয়। 2 স্তম্ভ, ব্র্যাকেটে পিলার, PILLAR। স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট যে দণ্ডাকার অংশটি পাদদেশের উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকে তাকে স্তম্ভ বলে। 3 নম্বর দেহনল, বডি টিউব। সরল অণুবীক্ষণ যন্ত্রের স্তম্ভের ওপর লম্বভাবে যে নলটি সংযুক্ত থাকে তাকে দেহনল বলে। দেহনলটির সঙ্গে সন্নিবেশক স্ক্রু সংযুক্ত থাকে। 4 সন্নিবেশক স্ক্রু, অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। দেহনলের ওপরের দিকে একজোড়া বড় গোলাকার স্ক্রু থাকে, একে সন্নিবেশক স্ক্রু বলা হয়। এই স্ক্রুটির সাহায্যে অভিনেত্রটিকে প্রয়োজন মতো ওঠানো বা নামানো যায়। 5 মঞ্চ, স্টেজ। দেহনলের ওপরের অংশে সামনের দিকে যে বর্গাকার ধাতু নির্মিত অংশটির উপর স্লাইড রাখা হয় তাকে মঞ্চ বলে। মঞ্চের ঠিক মাঝখানে একটি গোলাকার ছিদ্র বর্তমান, যার সাহায্যে দর্পণ থেকে আলো মঞ্চে উপস্থিত স্লাইডের নমুনার উপর প্রতিফলিত হয়। 6 ক্লিপ, CLIP। সরল অণুবীক্ষণ যন্ত্রের মঞ্চের দুপাশে দুটি ক্লিপ বর্তমান। এই ক্লিপ দুটির সাহায্যে নমুনা পর্যবেক্ষণের স্লাইডটিকে মঞ্চের উপর স্থির রাখা হয়। বি সরল অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন আলোক নিয়ন্ত্রণকারী অংশের পর্যবেক্ষণ। 1 নম্বর আইপিস বা অভিনেত্র। আইপিস সরল অণুবীক্ষণ যন্ত্রের অভিনেত্র ধারক দণ্ডের ওপর আটকানো যে সমতল লেন্স, প্ল্যানো কনভেক্স লেন্স, ব্র্যাকেটে লেন্সযুক্ত ফাঁপা নলাকার অংশে চোখ রেখে নমুনা পর্যবেক্ষণ করা হয় তাকে আইপিস বা অভিনেত্র বলে। প্রতিটি অভিনেত্রের গায়ে লেন্সের বিবর্ধন শক্তির পরিমাপ লেখা থাকে। এগুলি হল 5x, 10x, 15x, 20x প্রভৃতি। এক্স ক্যাপিটাল। পেজ 263। 2 নম্বর সরল অণুবীক্ষণ যন্ত্রের মঞ্চের নিচে এবং পাদদেশের ওপরে স্তম্ভের সঙ্গে সংলগ্ন গোলাকার সমাবতল, প্ল্যানো কনকেভ সমতল ছিল একটা, এবারে সমাবতল, প্ল্যানো কনকেভ আলোক প্রতিফলনকারী অংশটিকে দর্পণ বা আয়না বলে। এটি স্ক্রুর সাহায্যে এমনভাবে সংযুক্ত করা থাকে যাতে দর্পণটিকে যে কোনো দিকে ঘোরানো সম্ভব হয়। নিচে একটি আদর্শ সরল অণুবীক্ষণ যন্ত্রের চিত্র এবং তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করা হলো।
চিত্রটা পড়ে দিচ্ছি, লেবেলিং করা আছে। একদম নিচে তল বা পাদদেশ, ফুট, যেটা ইউ বা ভি আকৃতির। তারপরে দেহনল, বডি টিউব। তারপরে সন্নিবেশক স্ক্রু। তারপরে অভিনেত্র ধারক দণ্ড, অভিনেত্র ধারক বাহু, অভিনেত্র, কাঁচের চাকতি, মঞ্চ, মঞ্চ দুদিকে ক্লিপ, ভাঁজ করা বাহু, আয়না নিচে। 1B, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশের পর্যবেক্ষণ, স্টাডি অফ পার্টস অফ কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। এটা সিম্পল মাইক্রোস্কোপ পড়লাম, এবারে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র মূলত দুটি অংশ নিয়ে গঠিত, যথা এ, যান্ত্রিক অংশ, মেকানিক্যাল পার্টস, বি, আলোক নিয়ন্ত্রণকারী অংশ, অপটিক্যাল পার্টস। এ, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন যান্ত্রিক অংশের পর্যবেক্ষণ। 1 নম্বর, পাদদেশ, বেস অর ফুট। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের সমগ্র দেহটি যে ইউ বা ভি আকৃতির অংশের উপর অবস্থান করে তাকে পাদদেশ বলা হয়। 2, স্তম্ভ, পিলার। স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট যে দণ্ডাকার অংশটি পাদদেশের উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকে তাকে স্তম্ভ বলা হয়। 3, বাহু বা হাতল, আর্ম, ARM। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের স্তম্ভের সঙ্গে যে বিশেষ বাঁকানো অংশটি সংলগ্ন থাকে তাকে বাহু বা হাতল বলে। সাধারণত এই অংশটি ধরেই অনুবীক্ষণ যন্ত্রটি নাড়াচাড়া করা হয়। 4, ইনক্লাইনেশন স্ক্রু বা হেলানো স্ক্রু, ইনক্লাইনেশন স্ক্রু। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের হাতল স্তম্ভের যে অংশে সংযুক্ত সেখানে একটি বিশেষ স্ক্রু থাকে যা ইনক্লাইনেশন স্ক্রু নামে পরিচিত। এই স্ক্রুটির সাহায্যে অনুবীক্ষণ যন্ত্রটিকে হেলানো যায়। 5, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। স্থূল সন্নিবেশক স্ক্রুর ঠিক নিচে এবং হাতলের ওপর যে একজোড়া অপেক্ষাকৃত ছোট গোলাকার স্ক্রু থাকে তাকে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু বলে। পেজ 264। 6, স্থূল সন্নিবেশক স্ক্রু, কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের দেহনল, ব্র্যাকেটে বডি টিউব, অংশের ঠিক পিছনে একজোড়া বড় গোলাকার স্ক্রু থাকে, তাকে স্থূল সন্নিবেশক স্ক্রু বলে। স্থূল সন্নিবেশক স্ক্রুটির সাহায্যে টানা নল, ড্র টিউবটি দ্রুত ওঠানো বা নামানো যায়। 7 নম্বর, দেহনল, বডি টিউব। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের হাতলের সম্মুখভাগে লম্বভাবে যে নলটি সংযুক্ত থাকে তাকে দেহনল বলে। দেহনলটি টানা নল, ব্র্যাকেটে ড্র টিউব, টানা নলটিকে ধারণ করে থাকে। 8, টানা নল, ড্র টিউব। অনুবীক্ষণ যন্ত্রের দেহনলে অবস্থানকারী যে বিশেষ নলটি প্রয়োজন অনুযায়ী ওঠানো বা নামানো যায় তাকে টানা নল বলে। টানা নল অংশের সঙ্গে অভিনেত্র, ব্র্যাকেটে আইপিস, সংলগ্ন থাকে। 9 নম্বর, নোজ পিস। অনুবীক্ষণ যন্ত্রের দেহনল অংশের নিচে যে চাকতির মতো অংশটি বর্তমান তাকে নোজ পিস বলে। নোজ পিস চাকতির তলদেশে 3টি বা 4টি গোলাকার গর্ত বর্তমান। এই গর্তগুলির মধ্যে অভিলক্ষ্য, ব্র্যাকেটে অবজেক্টিভগুলি আটকানো থাকে। 10, মঞ্চ, স্টেজ। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের স্তম্ভের ওপরে যে বর্গাকার মসৃণ ধাতু নির্মিত অংশটি থাকে তাকে মঞ্চ বা স্টেজ বলে। মঞ্চের ঠিক মাঝখানে একটি গোলাকার
ছিদ্র বর্তমান, যার মধ্য দিয়ে দর্পণ থেকে আলো মঞ্চে উপস্থিত স্লাইড এর নমুনার উপর প্রতিফলিত হয়। পেজ 265। ক্লিপ, সিএলআইপি। অনুবীক্ষণ যন্ত্রের মঞ্চের দুপাশে দুটি ক্লিপ বর্তমান। এই ক্লিপ দুটির সাহায্যে নমুনা পর্যবেক্ষণের স্লাইডটিকে মঞ্চের উপর স্থির রাখা হয়। বি, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন আলোক নিয়ন্ত্রণকারী অংশের পর্যবেক্ষণ। 1. আইপিস বা অভিনেত্র ব্র্যাকেটে আইপিস। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের টানা নল অংশের অপর প্রান্তে যে সমতল লেন্স, প্ল্যানো কনভেক্স লেন্স যুক্ত ফাঁপা নলাকার অংশে চোখ রেখে নমুনা পর্যবেক্ষণ করা হয় তাকে আইপিস বা অভিনেত্র বলে। প্রতিটি অভিনেত্রের গায়ে লেন্সের বিবর্ধন শক্তির পরিমাপ লেখা থাকে। এগুলি 5x, 10x, 15x, 20x ইত্যাদি শক্তি সম্পন্ন হয়। 2. অবজেক্টিভ বা অভিলক্ষ্য ব্র্যাকেটে অবজেক্টিভ। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের নোজপিস বা নাসিকা চাকতির গর্তে ভিন্ন ভিন্ন বিবর্ধক শক্তিসম্পন্ন 2টি বা 3টি অবজেক্টিভ লাগানো থাকে। এদের মধ্যে খর্বাকার অবজেক্টিভটি নিম্ন শক্তি সম্পন্ন, লো পাওয়ার, এবং দীর্ঘাকার অবজেক্টিভটি উচ্চ শক্তি সম্পন্ন, ব্র্যাকেটে হাই পাওয়ার হয়ে থাকে। অবজেক্টিভগুলি 10x, 20x, 40x, 45x, 100x ইত্যাদি শক্তি সম্পন্ন হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আইপিস এবং অবজেক্টিভ এর বিবর্ধন শক্তির গুণিতক দ্বারা পরীক্ষিত নমুনাটি কত গুণ তা মাপা যায়। 3 নম্বর, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, DIAPHRAGM। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচে অবস্থিত কন্ডেন্সার বা সমাহরণ যন্ত্র সংলগ্ন একাধিক ছিদ্রযুক্ত ধাতু নির্মিত পাতটিকে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলে। ডায়াফ্রামের সাহায্যে মঞ্চে অবস্থিত ছিদ্রটিকে প্রয়োজন মতো কম বা বেশি করে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। 4. কন্ডেন্সার বা সমাহরণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্রের মঞ্চের ঠিক নিচে অবস্থিত দুটি লেন্স বিশিষ্ট যে অর্ধগোলাকার অংশটিকে স্ক্রুর সাহায্যে প্রয়োজন অনুযায়ী ওঠানো বা নামানো যায় তাকে কন্ডেন্সার বা সমাহরণ যন্ত্র বলা হয়। 5. মিরর বা দর্পণ ব্র্যাকেটে মিরর। অনুবীক্ষণ যন্ত্রের মঞ্চের নিচে এবং পাদদেশের ওপরে স্তম্ভের সঙ্গে সংলগ্ন গোলাকার সমাবতল প্ল্যানো কনকেভ আলোক প্রতিফলনকারী অংশটিকে দর্পণ বলে। এটি স্ক্রুর সাহায্যে এমনভাবে সংযুক্ত করা থাকে যাতে দর্পণটিকে যে কোনো দিকে ঘোরানো সম্ভব হয়। এরপরে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার, ইউজ অফ কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। প্রথম ধাপ, অনুবীক্ষণ যন্ত্রটি যথেষ্ট আলোকপূর্ণ স্থানে টেবিলের উপর রাখা হয়। দ্বিতীয় ধাপ, অনুবীক্ষণ যন্ত্রটি রাখার পর একটি নরম সুতির কাপড়ের সাহায্যে আইপিস এবং অবজেক্টিভ লেন্সগুলি ও দর্পণ পরিষ্কার করা হয়। তৃতীয় ধাপ, এরপর আইপিস অংশে চোখ রেখে লো পাওয়ারের অবজেক্টিভটিকে ধীরে ধীরে ঘোরানো হয়। ঘোরানোর সময় অবজেক্টিভটি যখন মঞ্চের ছিদ্রের সঙ্গে লম্ব অবস্থায় আসে তখন একটি বিশেষ শব্দ হয়। এই শব্দ শোনার পর অবজেক্টিভটিকে স্থির রাখা হয়। চতুর্থ ধাপ, কভার স্লিপ COVER SLIP দ্বারা নমুনা সহ স্লাইডটিকে মঞ্চের উপর রেখে ক্লিপ দুটি আটকানো হয়। এইভাবে নমুনাটিকে অবজেক্টিভ লেন্সের ঠিক নিচে রাখা হয়। পঞ্চম ধাপ, এরপর আইপিসের ওপর চোখ রেখে মিরর বা দর্পণের অবতল দিকটি আলোর উৎসের দিকে ঘুরিয়ে এমনভাবে রাখা হয় যাতে
আলোকরশ্মি প্রতিফলিত হয়ে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, কন্ডেন্সার এবং মঞ্চের ছিদ্রের মধ্য দিয়ে স্লাইডের কভার স্লিপ ঢাকা নমুনা অংশে গিয়ে উজ্জ্বলভাবে পড়ে। ষষ্ঠ ধাপ, এরপর অ্যাডজাস্টমেন্ট এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুগুলিকে ধীরে ধীরে ঘুরিয়ে পর্যবেক্ষণকারী নমুনাটিকে আরও পরিষ্কার এবং স্পষ্টভাবে দেখা হয়। পৃষ্ঠা 265 এখানে শেষ হলো। এই ফাইলটি শেষ করার আগে আমি 264-এ যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের চিত্র দেওয়া আছে সেটা পড়ে দিচ্ছি। নিচে পাদদেশ ভি আকারের, ইউ আকারের, স্তম্ভ, হেলানো স্ক্রু, তার পাদদেশের মাঝখানে মিরর, দর্পণ, তারপরে বাহু, একটা বেঁকানো বাহু, স্থূল সন্নিবেশক স্ক্রু, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু বাহুর ওপর দিকে আছে। তারপরে দেহনল, নাসিকা, অভিলক্ষ, স্টেজ বা মঞ্চ, ক্লিপ, সমাহরণ যন্ত্র, মধ্যচ্ছদা, দর্পণ, তবে দেহনল, টানানল, অভিনেত্র মানে আইপিস, ও যেখান থেকে দেখবে। এগুলো হচ্ছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের ডিফারেন্ট পার্টস। পেজ 265 এখানেই শেষ করলাম। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।